বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো? এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের গল্পটি শুধুমাত্র 16 বছর বা ততোধিক বয়সী শ্রোতাদের জন্য নিবেদিত। আমাদের আজকের নিবেদন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা ভূতের সাথেও প্রেম করা যায়। ঋত্বিক লাজুক এক প্রকৃতির ছেলে। তার মূল সমস্যা যে সে যেমন ক্যাবলা তেমন সে টেরা। আর এই বাজারে এই টেরা ছেলেকে কে পছন্দ করবে? আসলে বর্তমান দুনিয়া এমন যে মানুষ একা বাঁচতে পারে না, তাই শিশুকাল থেকেই মানুষ সঙ্গী খোঁজে। কিন্তু কিছু কিছু শিশু বাল্যকাল থেকেই পরিবার সমৃদ্ধ। এই পরিবার সমৃদ্ধতার কারণে তার সঙ্গীর কমতি নেই। ঋত্বিক তার শিশুকাল থেকেই তার পরিবারকেই পেয়ে এসেছে বন্ধু হিসেবে। এই স্বজন সুখের কারণে তার জীবনে একাকিত্ব আসেনি। তাই তার চেহারার মধ্যে যে খুঁত আর দুর্বলতা আছে তা স্নেহ পরবশ হয়ে চাপাই থেকে গেছে। কিন্তু পরিবার সমৃদ্ধ হলে একটা সাধারণ অবস্থা দেখা দেয়। সে নিজেকে সেই পরিবারের অংশীদার হিসেবে ভাবতে ভাবতে তারই জয়গান করতে থাকে। কিন্তু পরিবার নিঃস্ব হয়, সেখানেও নতুনত্ব আসে। সেখানে যদি সদস্য সেই সময় আত্মনির্ভর না হয়, তখন সবথেকে বড় ধাক্কাটা আসে সেখান থেকেই। পরিবারের পিতামাতা স্নেহ পরবশ হয়ে তার সন্তানের কাছ থেকে কত কিছু আশা করে বসে, আর ছেলেদের ক্ষেত্রে সেই আশা হলো একটি সরকারি চাকরি। না, ঋত্বিক সেটার দিকে ভাবে না। তাই পরিবারের প্রবীণ সদস্যের বিলুপ্তির সাথে সাথে তার বয়সও বেড়ে চলে। প্রবীণ শেষ হলে নবীনের দায়িত্ব আসে, আর ঋত্বিক সেই দায়িত্ব পালন করতে অপারগ। তাই সে অধিকার থেকেও বঞ্চিত হয়। এইবার একাকিত্বের মতন অভিশাপ তার জীবনে প্রবেশ করে, তার অনিচ্ছা থাকলেও। বিকেল যখন নেমে আসে, সন্ধ্যের আগের মুহূর্তে তার পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। দাদু এককালে গল্প শোনাতেন, কি মিষ্টি ছিল সেই গল্প। তার বয়স এখন 23। এখনো এই বয়সেও রূপকথার জগতের গল্প শুনতে মন চায়। তারপর মনে পড়ে যায় ঠাকুমার ইহলোক ত্যাগ। তার বয়সটা এখনো ফ্যান্টাসি প্রিয়, তাই মা বাবার রিয়েলিটি তার ভালো লাগে না। তাই ফ্যান্টাসিতেই তার সন্ধে যখন পার হয়ে যায়, তখন রাতের শুরুতে বাবার কাছে বকা আর মায়ের কাছে খোঁটা খেতে হয়। পুত্রের জীবনে যদি বৃহৎ অস্বস্তি কিছু থেকে থাকে, তা হলো মায়ের কাছে খাবার খোঁটা, আর বৃহত্তর লজ্জা হলো বাবা মায়ের চরিত্রহীনতা। কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা যদি হয়? না, তার মা যদিও কুমাতা নন, উন্নতির জন্যই বিধে বিধে পুত্রকে সবল করতে চান তিনি। কিন্তু ঋত্বিকের একাকিত্ব কিছুতেই বুঝতে পারে না তার মা। ওর থেকে ঋত্বিকের একটা দাদা বা দিদি যদি থাকতো, দায়িত্ব ও কষ্ট ভাগ হয়ে যেত। কিন্তু তা যদি থাকতো, তাতে সম্পত্তি সমস্যা অবশ্যম্ভাবী। তাই এই যুক্তিযুক্ত চিন্তা করে আরও একা হয়ে পড়ে ঋত্বিক। কলেজ ইউনিভার্সিটি শেষ, কত চাকরির ফর্মই তো ভরল সে, কিন্তু সুরাহা কিছু হলো কি? ঘুমাতে যাবার সময় তাই সব থেকে কাছের সঙ্গী তার পিতা বা মাতা নন, বরং ঠাকুমার হাতের বানিয়ে দেওয়া একটা পাশবালিশ। শিশুকালে কোনো এক জন্মদিনে তাকে এটা নিজের হাতে গড়ে দিয়েছিলেন তিনি। শোবার সময় সেটাকেই কাছে টেনে নেয় ঋত্বিক, আর তারপর না পাওয়াকে স্বপ্নের দুনিয়ায় ভেসে যায় ও। পুরোটাই যেন কল্পনার জগৎ। সে ভুলে যায় তার চোখ অদ্ভুত রকমের টেরা বলে তাকে কেউ প্রেমে প্রত্যাখ্যান করেছিল, আবার কেউ বা তার চাকরি না পাওয়া নিয়ে বিদ্রূপ করেছিল।
শৈশবের স্বপ্ন আর যৌবনের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। আসলে শৈশবের স্বপ্ন হয় নিষ্কাম, কিন্তু যৌবনের স্বপ্ন পরিণত। যেমন যুক্তিপ্রবণ তেমনই কামনাপ্রবণ। কিন্তু ঋত্বিকের এই কামিনীর থেকে কাঞ্চনের স্বপ্নই বেশি দেখতে ইচ্ছা করে। অর্থাৎ তার বদ্ধমূল ধারণা হয়েছে যে যদি টাকা আসে তাহলে সব হবে। নারী আনাড়ি, প্রেম বিচ্ছেদ, বিরহ, সংসার সব হবে। তাই প্রতিদিন নিত্য নতুন স্বপ্ন দেখতে থাকে সেই পাশ বালিশটাকে জড়িয়ে নিয়ে। সকাল হয়ে গেছে, ওঠ ওঠ, আর কতক্ষণ ঘুমাবি এইভাবে? ওঠ, বাপের পয়সায় খেয়ে কুম্ভকর্ণর মতন ঘুমোতে ভালো লাগে? বলে উঠল মা। হ্যাঁ, এই কথা শুনেই ঘুম তার প্রায় ভাঙে। আজও এইভাবে ঘুম থেকে উঠে সে দেখল সকাল 10টা বাজে। তারপরে এই কর্কশ মাতৃভৎসনা থেকে মুক্তি পাবার জন্য সে রাতের দেখা স্বপ্ন হাতড়াতে থাকে। কি স্বপ্ন দেখেছে সে? না, কই কাল রাতে তো কোনো স্বপ্নই আসেনি তার। ধুর, ঘুমটাই বৃথা স্বপ্ন ছাড়া। এখন যদি তার মা না ডাকতেন তাহলে হয়তো ছোট করে আরও একটা স্বপ্ন আসতে পারত। সে শুনেছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ইস, কেন যে মা ডাকলো! ঋত্বিক অন্য ছেলেদের মতন পরিশ্রমী নয়, তার মানসিকতাও দৃঢ় নয়, দুর্বল। তাই সে ভাবল ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে সে আরও একবার ঘুমিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করবে। সত্যি, স্বপ্নের জগৎটা কতটা সুন্দর হয়, তাই না? আর ভাবনার জগৎটা? তাই সে এখন মাঝে মধ্যে গুম হয়ে বসে কিছু পজিটিভ স্বার্থপ্রবণ এবং একল সেরে গোছের স্বপ্ন দেখার চেষ্টা করে। দিনকে দিন তার এই প্রচেষ্টা একটা সাধনায় রূপান্তরিত হতে থাকে। যত গভীর হয় তার এই অনুধ্যান, ততই নিজের সফল হবার প্রচেষ্টায় নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আর এই বিচ্ছিন্নতার ফলেই তার মানসিক সফলতা আসে ঠিকই, কিন্তু তার সাথে সাথে সে সমাজের থেকে বিচ্যুত হয়। চাকরি বাকরির চেষ্টা কিছু করলি নাকি এভাবেই চলবি ঠিক করেছিস? দেখ, 6 মাস সময় দিলাম, যদি একটা চাকরি না জোগাড় করতে পারিস তাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। ঋত্বিকের বাবা এসে জোর ধমক দেয়। ঋত্বিক এসবের কোনোটাই পাত্তা দেয় না। পাত্তা না দেবার ফলে যা হয় তা হলো সে নিজেই অধঃপতিত হয়, কিন্তু সে নিজে তা বুঝতে পারে না। কিন্তু রাত নামলেই তার পাশবালিশ তার বন্ধুত্বের জায়গাটা ছাড়ে না। এইভাবে 2 মাস কেটে যায়। এর মধ্যে ঋত্বিক কত স্বপ্ন দেখেছে। যদি কোনো সময় সে স্বপ্ন না দেখে তাহলে পুরাতন স্বপ্নের পাতায় ঘাঁটতে থাকে আর মনে মনে ভাবে সে কত বীর এবং মহৎ। কিন্তু বীরত্ব ও মহত্ব যে অর্জন করতে হয় তা সে জানে না। ঋত্বিকের এক বন্ধু আছে, সুরেশ। সে সম্পূর্ণ তার উল্টো। যে কোনো ক্ষেত্রে তার একটা বাতিক আছে, পরোপকার। আর এই বাতিকই তাকে সবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। আসলে এই সমাজে কেউ কাউকে ভালোবাসে না, কাউকে রাখার মনোভাব পোষণ করে না, শুধুমাত্র আরও চাই, আমার চাই করে যায়। ঋত্বিক বন্ধু সুরেশকে বলে, এই তো বেশ আছিস, কি দরকার অন্যের উপকার করা? বর্তমানে কেউ কারোর উপকার করতে যাওয়াকে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলানো মনে করে। তাই জানিয়ে আছিস, বিন্দাস তা নিয়েই থাক। সুরেশের মন চায় না। সে তার পরিবারের ছোটবেলা থেকে নিজের মা বাবাকে দেখে এসেছে অন্যের উপকার করতে, বিপদে আপদে পাশে দাঁড়াতে। নিজের মনকেও গড়েছে সেভাবে। যদি কোথাও রক্তদান হয় তাহলে তার রক্তদাতা হতে ইচ্ছে হয়, আবার যদি বন্যা হয় তাহলে ত্রাতা হতে ইচ্ছে হয়। মোটমাট তার নেবার ইচ্ছার থেকে দেবার ইচ্ছা প্রবল, আর সেটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। এই দানই তাকে অন্যের থেকে পৃথক মানসিকতা সম্পন্ন এবং দয়াপ্রবণ করে তোলে। কিন্তু যখন কোনো কিছু অর্থহীন হয় তখন তা মূল্যহীন বলে মনে হয়, আর তাই তার উৎসাহের থেকে নিন্দা আসে বেশি। প্রতিবেশীরা প্রায়ই বলে, সুরেশ কি করে? চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নেই, শুধু ঘরে খেয়ে উনের মুস্তারায়।
আর এখানেই ঋত্বিক তার ফাঁকিবাজি চাপা দিয়ে দিতে পারে সুরেশের সরলতায়। আজকাল ঋত্বিক ঘর থেকেও বেরোয় না। কেউ কিছু বললে শুধু অজুহাত দেয় নিজ বন্ধু সুরেশের। সে কেবল ঘরে বসে বসে স্বপ্ন দেখার চেষ্টা করে। স্বপ্ন কত সুন্দরভাবে দেখা যেতে পারে তার অ্যাটেম্প্ট নেবার চেষ্টা করে। একদিন সে ঘরে বসে ভাবছে যে সুন্দর করে হাঁচলে তার ধরা মাথাটা বেশ ছেড়ে যাবে, তাই অনেক মানসিক চেষ্টা করতে থাকে একটা স্পেশাল হাঁচির জন্য। তাই সে এদিক ওদিক তাকিয়ে হাঁচির অভিনয়ের মতন ভঙ্গিতে হাঁচতে চায়। তার সত্ত্বেও যখন হাঁচি আসে না, তখন সে বিছানা ছেড়ে দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে সেই প্রবণতা করতে থাকে। এত কোতানোর পরেও যখন তার সাফল্য আসে না, তখন তার জেদ আরও বেড়ে যায়। একলা অবস্থায় ঘরের মধ্যে একটা কাপড়ের কোণ নিয়ে সলতে গোছের পাকিয়ে নাকে ঢুকিয়ে সুড়সুড়ি দিতে থাকে। অতঃপর তার সফলতা আসে। চেয়েছিল একটা হাঁচি, বোনাসে পায় আরো দুটো। এমন সময় এই তীব্র হাঁচির কামান শুনে পাশের ঘর থেকে ওর মা ছুটে আসে। কি রে, আবার আবার ঠান্ডা লাগালি? এই মুহূর্তে ঋত্বিক তার হাঁচি যে আকাঙ্ক্ষা প্রবণ ও ম্যানুয়াল ছিল তা সে বেমালুম ভুলে যায়। মায়ের এই ঠান্ডা লাগানোর সতর্কতা শুনে তার আত্মবিশ্বাস কেমন যেন টলে যায়। তার মুহূর্তে মনে হয় হয়তো নাক খোঁচালেও ঠান্ডা লাগে। এইসব ভাবতে ভাবতে সে আবার দুবার হাঁচতে থাকে। বেশ ভয় পেয়ে যায় ঋত্বিক। ঝট করে আর দেরি না করে একটা প্যারাসিটামল 650 খেয়ে নেয় ঋত্বিক। সুরেশের এক বান্ধবী কেকই বড় নিষ্পাপ গোছের চরিত্র ছিল, কিন্তু যেদিন থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তার তুলসীতে দাগ এসেছে। অর্থাৎ সে আর ধোয়া তুলসী পাতা নয়। তার দিন শুরু হয় একটা সিগারেট আর রাত শেষ হয় বিয়ার আর গাঁজা সেবন করে। দিন দিন তার আসক্তি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে অর্থে কুলোচ্ছে না। বাড়িতে তো আর সে বলতে পারে না যে গাঁজা খাবো, টাকা দাও। তাই দেওয়ালে পিঠ ঠেকলে সে সুরেশের কাছে হাত পাতে। জানে সুরেশের একটা মহাপুরুষ হবার ইচ্ছা আছে। কেউ না সাহায্য করলেও সুরেশ সাহায্য করবে। আর সুরেশ কেকইকে না বলতে পারে না। তাই যখনই টাকার দরকার হয় তখনই সে বলে, আমার না খুব সমস্যা, বাবার অসুখ, কলেজের ফিস জমা। হ্যাঁ, এমনকি আধার কার্ডের লিঙ্কের জন্য তার কাছ থেকে টাকা চাইতে দ্বিধা করে না। আর সুরেশও যখন ছবিতে দেখে কেকইয়ের মুখ শুকিয়ে পানসে হয়ে যাচ্ছে, চুল উঠে মাথার অংশ ফাঁকা হয়ে যাচ্ছে, তখন ভাবে নিশ্চয়ই মহা সমস্যার মুখে পড়েছে। আসলে উপকার করতে করতে সে ভাবে যদি সে এ টাকা না শুধতে পারে ভবিষ্যতে আপন করে নেবে কেকইকে। অবলাকে সাহায্য করাও তো সেবা, আর সেবার অপর পথ প্রেম। কিন্তু বন্ধু ঋত্বিককে সে সবসময় সাহায্য করতে চায় না। ঋত্বিক যে কুড়েমি বশত তার পরিষেবার সমালোচনা করে শুধু তাই নয়, সে তার এই সেবা পরায়ণতাকে তার পাগলামি বলে। তাই সে বন্ধুর সাথে দূরত্ব বজায় রাখে। সে জানে ঋত্বিক শুধুমাত্র তার মানসিক ক্ষমতার জগতে প্রতিবাদ করতে আসে নিজের ঘুম দিয়ে। নাক ডাকিয়ে ঘুমাতে ঘুমাতে সে এক একটা আস্ত দিনের মাথা খেতে পারে। সুরেশ সময়ের অপচয় পছন্দ করে না, কিন্তু তাই বলে সময় নিয়ে সময়ের হালখাতা খুলে বসার মতন কাজও করতে চায় না। তার ইচ্ছা সে মাঝামাঝি কিছু একটা করবে, যাতে লোক না ঠকিয়ে মানুষের সাথে থেকেই জীবনটা কেটে যায়। আর তাই সে চাকরিরত। কিন্তু বেসরকারি সাধারণ চাকরি করলে সকলের কাছে খেস্সা ছাড়া কিছুই পাওয়া যায় না। ছেলেদের মাস মাহিনা কম করে 5 ভাগে, অথচ হৃষ্টপুষ্টভাবে ভাগ না করা গেলে কেউ তাকে সম্মান দেয় না। তাই সুরেশও সম্মান পায় না, কারণ তার দুভাক্ত নেশাখোর কেকইর ওপরই প্রেম ধারায় বর্তায়। ঋত্বিকের জ্বর হয়েছে, তাই বাড়ি বয়ে ডাক্তার এসেছেন। ডাক্তার এসে নাড়ি ও ইত্যাদি পরীক্ষা ও নিরীক্ষা করে বললেন, কই দেখি, কিচ্ছু হয়নি, কিচ্ছু নয়, পেটে গ্যাস হয়েছে, তাই থেকেই এইসব সমস্যা। এক্ষুনি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, আমার বুক ধরফর করে কেন? সভয়ে প্রশ্ন করে ওঠে ঋত্বিক। আরে কি যে বলো, কিচ্ছু নয়, ঘরে একা একা বসে থাকো তাই ওইসব হয়। যাও কদিন ঘুরে এসো কোথাও গিয়ে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু এই বলে ফিজ নিয়ে তো উঠলেন,
কিন্তু ঋত্বিকের মনের কালিমা ঘুচল না। ডাক্তারবাবুর শিক্ষা ও পেশাগত যোগ্যতা নিয়ে সে প্রশ্ন তুলল মনে মনে। তারপর সে ভাবল, টাকা দিয়ে সব হয়, সব। সে টাকা দিয়ে অন্য কোথাও দেখাবে। এই বলে ডাক্তারের দেওয়া ওষুধগুলো হেলার ছলে সেবন করতে করতে সে নিজের স্বপ্নের দুনিয়াকে ছুঁতে গেল। কিন্তু কি ব্যাপার, সেই দুনিয়াকে আজ সে ছুঁতে পারছে না কেন? কি হলো তার? এত সুন্দর একটা আধখ্যাচরা স্বপ্ন দেখছিল সে, সেটাকে পুরোটা না দেখলে কি করে হবে? দেখতে তো হবেই বাকিটা। অনেক চেষ্টাতেও যখন আজ তার ঘুম আসছে না, তখন একটা দারুণ অস্থিরতা তৈরি হলো। আর তার সাথে সাথেই তার সন্দেহ হলো ডাক্তারের দেওয়া ওষুধের প্রতি। তাহলে কি ডাক্তার ভুল ওষুধ দিল? বিরক্ত লেগে গেল তার। সে তার আগের অবস্থা ফিরে পেতে অস্থির হলো। ঘুম না এলেও মটকা মেরে পড়ে রইল। কেকইর নেশা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আগে যা ঘন ঘন ছিল তা এখন বিভিন্ন প্রকারের হচ্ছে। তার আইডল হচ্ছে বিভিন্ন রং বেরঙের দুনিয়ার তারকারা। সে নেশা করে তাদের সাথে সমান মর্যাদা অনুভব করে। আসলে মেয়েরা মর্যাদা চায়, কিন্তু নিজে নিজে তা পাওয়া এ ভারতে মুশকিল। কিন্তু এই নেশাখোরকে কে মর্যাদা দেবে? তাই সে সুরেশের সান্নিধ্য চায়। আসলেও সুরেশকে না, সুরেশের টাকাকে ভালোবাসে। তাই সেই টাকা পাওয়ার জন্য এখন ইনবক্সে খোলামেলা গল্প করে। কখনো কখনো তাকে প্রভাবিত করতে চায় দেহের চটক দিয়ে, কিন্তু সুরেশ নিষ্পাপ, তাকেও সব চটক কাত করতে পারে না। কিন্তু সুরেশ বারবার তাকে সাহায্য করতে পিছপা হয় না। কিন্তু কেকই যেই কার্যসিদ্ধ হয়ে যায় তখনই ভুলে যায় সুরেশের উপকার। মাঝে মাঝে তো কেকই সুরেশকেও উস্কানি দিতে চায়, তুমি কিছু নেশা করো। কিন্তু বেচারা সুরেশ ভাবে কেকই তার সততার পরীক্ষা নিচ্ছে। এই ভেবেই সে কেকইকে আরও ভালোবেসে ফেলে। কিন্তু সুরেশের অজান্তে নেওয়া দেওয়া সম্পর্ক তাই মিলিয়ে যায় নেশায়। সুরেশ ধরতেও পারে না। সে শুধু ভাবে সে অবলাকে সাহায্য করছে, এটাই তার শান্তি। আজ কিন্তু ঋত্বিকের কোনোভাবেই ঘুম আসছে না, সব চেষ্টাই ব্যাহত। তাই সে নিজের ল্যাপটপে একটা জ্যান্ত ভূতের সিনেমা চালায়। সিনেমার গভীরতার সাথেই রাত নেমে আসে। রাত নেমে আসলেও ঘুম ধরে না ঋত্বিকের। কি অদ্ভুত, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ঘুম আসে না কেন তার? সত্যিই কোনো চিন্তা নেই কি? সে সিনেমা দেখতে দেখতে ভাবে মনে মনে, তার জ্বর কমেছে ঠিকই, কিন্তু বুকের মধ্যেটা কেমন দুরু দুরু করছে না? হ্যাঁ তাই তো, বুকটা একটু বেশি ঢিপ ঢিপ করছে না? এটা ভাবতে ভাবতেই তার সামনে চলে আসে সিনেমার চরম ভয়ঙ্কর মুহূর্ত। সে চমকে যায়, ল্যাপটপটা ভয়ে সরিয়ে দেয়। বুকের দুরু দুরু ভয় এতটাই বেড়ে যায় তার মুখে হাতে পায়ে ভারসাম্যহীনতা ও ঘাম দেখা যায়। সে দৌড়ে ছাদে চলে যায়। যার কেউ নেই তার ঈশ্বর আছেন। সুরেশ সকলকে সমান চোখে দেখার চেষ্টা করেছে, অন্যের উপকার করার চেষ্টা করেছে এতকাল, কারো ক্ষতি করেনি। তাই তার আজ একটা সরকারি চাকরি জুটেছে। এই চাকরি পাবার পর সেই সুখবর সর্বপ্রথম ভাগ করে নিয়েছে নিজের পরিবারের সাথে। তারপর সেই খবর কেকইকে দিতে চায়, কিন্তু এতবার ফোন করছে তাকে ফোনে পাচ্ছে না কেন? সে হয়তো ব্যস্ত আছে। ওদিকে কেকইর ঘুম ভেঙেছে অনেক দেরিতে। সে ঘুম থেকে উঠে যেন আশপাশ কিছুই চিনতে পারছে না। অনেকক্ষণ বাদে সে চেতনা ফিরে পেতে পেতে দেখল তার গায়ে বস্ত্র নেই। বিবস্ত্র দেহ একটা এলোমেলো বিছানায় ঘুমিয়েছিল সারা রাত। শরীরে সর্বাঙ্গে ব্যথা প্রবাহিত হচ্ছে। পাশ ফিরতেই সে দেখল 3 জন পুরুষ বিছানার পাশের সোফাটায় বসে ধূমপান করছে, আর টি টেবিলে ও মেঝেতে কাল রাতের মদ্যপানের চিহ্ন। কেকই ঘুম থেকে উঠে একটু কেঁপে উঠল। কাল রাতের নেশাটা মারাত্মক রকমের ভালো হয়েছে। সবার সামনে উঠে বসলো গায়ে চাদর দিয়ে। এবার সোফায় বসে থাকা পুরুষের দল খালি গায়ে একে একে এসে তাকে চুম্বন করে একটা মোটা টাকার বান্ডিল দিয়ে দিল তার কোলের উপরে। কেকই কোনো কথা না বলে নির্লজ্জভাবে সে টাকা ব্যাগে ঢুকিয়ে সবার সামনে বিবস্ত্র দেহে ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা হলো। ঋত্বিকের ঘুম ভালো হয়নি। মধ্যরাতে এখন ঘন ঘুম ভেঙে যায় তার। উঠেই তার একটা উদ্বেগ দেখা দেয়। কখনো মনে হয় যে সে মরে যাচ্ছে, দম আটকে আসছে, কিংবা মাথার সাথে গোটা শরীর টলমল করছে।
তাই সে ভয় পেয়ে ধড়মড়িয়ে উঠে পড়ে। সে যে ঠিকই আছে, তার কিছুই হয়নি, এই আত্মবিশ্বাস আসতে তার সময় লাগে প্রায় আধ ঘন্টা। মানসিক যন্ত্রণা একেই বলে। তার সাধের ঘুম আর আসে না। ভোরের দিকে তার ঘুম চেপে আসে। ভোরের আলো দেখলে সে কিছুটা ভরসা পায়, তাই ভোরের আলোতে তার রাতের ঘুম চেপে ধরে। আজ সকালবেলা উঠে তার ডাক্তারবাবুর প্রতি আবার সন্দেহ হলো। তার মনে হলো এমন কিছু একটা রোগ তার মধ্যে বেঁধেছে, সেটা কেউ ধরতে পারছে না। তাই সকালবেলা কোনো প্রকার প্রাতরাশ খেয়ে রওনা হলো একটা ওষুধের দোকানে। আর যাবার পেছনে বিজ্ঞানসম্মত কারণ নেই, মানসিক উদ্বেগই হলো তার এই পাকামির কারণ। সে তাই ডাক্তারের কথা বিশ্বাস করতে চাইছে না। তার একটা স্মৃতি মনে পড়ছে শুধু, ওষুধের দোকানে অর্থের বিনিময়ে প্রেশার মাপা যায়। সে তাই করলো। দোকানে গিয়ে প্রায় 50 টাকার বিনিময়ে প্রেশার মাপাতে গিয়ে দেখল তার হৃদস্পন্দন অস্বাভাবিক। তৎক্ষণাৎ সে চমকে উঠল। তার গোটা গা হাত পা ঘেমে গিয়ে মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। সুরেশ অনেক চেষ্টায় শেষমেশ 2 সপ্তাহ পর কেকইর দেখা পেয়েছে। সাধারণত হোস্টেলের ক্যান্টিনে তাকে এই সময়টা পাওয়া যায়, সেটা সুরেশ জানে। কিন্তু এ কি, সে যে কেকইকে এর আগে দেখেছে সেই কেকই কোথায়? তার পোশাক এতটাই ছোট, সুরেশের লজ্জা করছে তার দিকে তাকাতে। তার রুচিবোধ কোথায় এসে ঠেকেছে। তবু একবার সুরেশ ওর দিকে তাকাতে চাইল। চোখ লাল, যেন মনে হচ্ছে কিসের যেন ঘোরে রয়েছে। ওদিকে ফোন বেজেই চলেছে ওর। ফোনের সাথে কত না প্রপোজাল এসে চলেছে তার সাথে একটু ব্যক্তিগত সময় কাটানোর জন্য। সে নেশায় চুর। সুরেশ সরল মনের প্রাণী, সেই ব্যাপারটা বুঝেও বুঝল না, তাই এগিয়ে গেল সেই দিকে। ওর দিকে এগিয়ে গিয়ে সে জিজ্ঞাসা করলো, কেকই কেমন আছিস? কি হয়েছে? তোর শরীর খারাপ? কেকই নেশায় চুর। তার মন ইহজগতে নেই, আর চেতনাও নেই সে কার সাথে কথা বলছে। সে কিছুক্ষণ সময় নিল এই জন্য যে তাকে কে ডাকছে। যখন সে বুঝতে পারল সুরেশ এসেছে তার সাথে দেখা করতে, তার মাথা জ্বলে উঠল। সে সুরেশের অর্থের সীমাবদ্ধতার কথা জানে। সে যে পরিমাণ টাকা তার কাছ থেকে নেবে ভেবেছিল, সে টাকা তার কাছ থেকে কোনোদিনই পায়নি। সে ভুলে গেল অল্প হলেও তার যথাসাধ্য চেষ্টায় বন্ধুর আশা ও আকাঙ্ক্ষা পূরণ করে এসেছে যে বন্ধু, তার সাথে কীরকম ব্যবহার করা উচিত। সে অহংকারের সাথে বলে উঠল, কি টাকা দিতে পারিনি বলে ছুটে এসেছিস? হ্যাঁ, তোরা সব ছেলেরাই তো এক। টাকা দিয়ে ভাবিস সব কিনে নিবি। হ্যাঁ, জানিস আমি এখন কত টাকা রোজগার করি? এই বলে সে টেবিলের বসেই গর্জে উঠল। সুরেশ কেমন যেন চমকে গেল। আশেপাশের লোকেরা তার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। সাধারণত এই পরিস্থিতিতে সে এর আগে পড়েনি। তার অজান্তেই চোখে জল এসে গেল। খুব কষ্ট করে সেটা সে চাপতেও চাইল, কিন্তু জলধারা বিস্ফোরিত হলো। তার এই চোখের জল অপমানিত হবার জন্য বের হচ্ছে না, বের হচ্ছে তার আবার অন্যের উপকার করে অপবাদ করানোর জন্য। যাকে সে দরিদ্র বলে কাছে আপন করে রাখতে চেয়েছিল, সে আসলে দরিদ্র নয়, নেশাসক্ত এবং বর্তমানে দুশ্চরিত্র। সুরেশ আর কোনো কথা বাড়ালো না। সে যে এখানে তার চাকরির উন্নতির খবর আর তাকে প্রপোজ করতে এসেছে, পুরোটাই চেপে গেল। প্রেম এমন একটা জিনিস, সেটা লিঙ্গ, দেহ কিংবা বয়স মানে না। এখন এই ঘটনার পরে সুরেশের সেটাই মনে হয়। তাই সে এবার তার প্রেমের আঘাত নিয়ে ফেরার পথে নিজের বন্ধু ঋত্বিকের পরামর্শ মনে পড়ল। সত্যি, সে ঠিকই বলেছিল, কিছুটা লোকের যেচে উপকার না করাই ভালো। তাই পরাজিত সুরেশ যখন শুনল তার বাল্য বন্ধু মাথা ঘুরে ওষুধের দোকানে পড়ে গেছে, তখন সে তার সাথে দেখা করতে গেল। অন্ধকার ঘর, দিনের বেলাতেও সূর্যের রশ্মি বদ্ধ করেছে জানালার পর্দা। ঘরে এসি চলছে। বৈশাখী গরমে এতদিন বাদে শান্ত হয়ে ঘুম দিচ্ছে ঋত্বিক। ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিয়েছে। অদ্ভুত ব্যাপার, যার ঘুম এত গাঢ় ছিল তাকেও এখন ঘুমানোর জন্য ওষুধ খেতে হয়, মাত্র 23 বছর বয়সে। জানালার পর্দা সরিয়ে কে একটা ঢুকে আসছে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো,
মুখটা বিভৎস কালো, মাথায় চাপা দেওয়া কালো কাপড় পরা, মাথায় সাদা টুপি পরা, বিভৎস মুখ। যেমন বিভৎস মুখ তেমন দাঁতগুলো। ঋত্বিক ভালো করে সেই দাঁতের দিকে তাকাতে চমকে গেল। ও কি, ওখান দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে যে! ঋত্বিকের বারবার মনে হতে লাগলো এই দৃশ্য মনে হয় সে এর আগেও দেখেছে। কোথায় দেখেছে যেন একটা। ও হ্যাঁ, তার মনে পড়েছে, 2 দিন আগে ল্যাপটপে সিনেমায়। কিন্তু সে তো সিনেমায়, কিন্তু এ তো দেখছি জ্যান্ত। তার দিকে এগিয়ে আসলো। ঋত্বিক ছুটে পালাতে চাইলো, কিন্তু এ কি, সে দৌড়াতে পারছে না কেন? পালানোর সব রকম চেষ্টা যখন ব্যর্থ হতে চলেছে, তখন সেই বিভৎস মূর্তি তার দিকে এগিয়ে এসেছে। তার গোটা দেহ ভয়ে কাঁপছে। শেষবার সে নিজের পাটা দিয়ে একটা লাঠি মারতে গেল, কিন্তু কোনো লাভ হলো না। সেখানে না লেগে পা লাগলো কোনো এক শক্ত একটা জায়গায়। প্রবল যন্ত্রণায় তার শরীর দুলে উঠল। ঋত্বিক দেখল এতক্ষণ সে নড়তে পারছিল না। সে কি করে উঠে বসলো? চারিদিক অন্ধকার। এই অন্ধকারের মধ্যে সে উঠে দেখল তার পাশ বালিশটা একলা পড়ে আছে তার ঘরে। যেন এই পাশ বালিশ ছাড়া আর কিছুই যেন নেই এই ঘরে। ঘর ভরা শূন্যতায় তার হঠাৎ মনে হলো সেই পাশ বালিশটা যেন পাশ বালিশ নয়, সেই পিশাচিনি যেন তার ঘরে এসে শুয়ে আছে। সে সভয়ে সেদিকে তাকিয়ে পুনরায় আঁতকে উঠে সে বেরিয়ে গেল দরজা খুলে। কিন্তু দরজা খুলেও তার শান্তি নেই। সেখানে সে দেখল কোনো আগন্তুক তার ঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আছে। সেটা দেখে সে আরও ভয় পেয়ে গেল। সে ভয়ে তাকে মারতে গেল, কিন্তু যখন সে শুনল, এ ঋত্বিক, আরে কি হয়েছে তোর? আরে আমি সুরেশ ভাই, এমন করছিস কেন? ঋত্বিক বলল, ভূত ভূত আমার ঘরেতে। সুরেশ জানে তার এই বন্ধু কিছুদিন মানসিক কষ্টে ভুগছে, তাই সেই ব্যাপারটা উড়িয়ে না দিয়ে গুরুত্বই দিল। সে তার মনের ভ্রম দূর করে দেবার জন্য তার চোখ দিয়েই দেখতে চাইল তার পরিকল্পিত ভূতকে। কই ভূত দেখাতো, নিশ্চয়ই কোনো সেক্সি ভূতই হবে। ঋত্বিক মনের বল ফিরে পেয়ে যখন দেখল নিজের ঘরের দিকে, সেখানে কেউ নেই। তাহলে কি সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছিল? হ্যাঁ, হতে পারে, না হবার কিছু নেই। তার নিজের ওপর নিজেরই বিশ্বাসটা যেন ঘুম কেড়ে নিয়েছে, অলসতা কেড়ে নিয়েছে। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে থাকতে গেলে তাকে সমাজের মতনই থাকতে হয়। পুরুষ যেমন শাসনের ছড়ি নিজের হাতে রাখতে চায়, তেমনি নারী চায় মর্যাদা। হাতে প্রচুর অর্থ আসতে প্রথম এটারই খামতি মনে হলো কেকইর। সবাই, এমনকি ক্যাম্পাসে যারা তার জুনিয়র ছিল, তারাও কেমন যেন একটা লালসার চোখে তাকিয়ে থাকে। কেকই কত নেশা করবে, তার আসক্তি থেকে নিরাসক্ত হতে ইচ্ছা করে মাঝে মধ্যে। সুরেশ ওকে একটা চাকরির সুযোগ করে দেবে ঠিক করেছিল, কিন্তু সেখানে গিয়েও কেকই সুরেশের নাম ও নিজের মর্যাদা ঘুচিয়েছে। তাই সুরেশের সাথেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। তার আর ভালো লাগে না, যে দিন কাটতে চায় না। তার এখন সুঠাম পুরুষ দেখলেই কামের বাসনা জেগে ওঠে। এই শরীর যে আর কত খেতে চায় সে বুঝতে পারে না। সুরেশের সততাই আজ তার সাফল্য এনেছে, তার পদোন্নতি হয়েছে, আজ তার বিবাহ। আজ তার বাড়িতে মহা সমারোহ অনুষ্ঠিত হচ্ছে। মেয়েটির নাম ভারী মিষ্টি, কনক। গ্রামের মেয়ে, পড়াশোনা জানে, কিন্তু তেমন স্মার্ট নয়। সবাই এসে গেছে, ছবি তোলা হবে। একজন শুধু আসেনি। এ আর বলে দিতে হবে না, সে আর কেউ নয়, তার বাল্যবন্ধু ঋত্বিক। কোথায় সে? ভয় এমন জিনিস, তাকে যদি আনন্দে কনভার্ট করে নেওয়া যায়, তাহলে কষ্টের বদলে আনন্দ হয়। ঋত্বিক তাই করেছে। সে এখনও সেই পিশাচিনিকে দেখতে পায়, তার সাথে কথাও বলে, হাসে। সুখ দুঃখের কথা বলতে বলতে প্রেমে মুজে যায়। ডাক্তারের কথা সে শোনে না, ডাক্তারের দেওয়া ওষুধও সেবন করে না। সে বেমালুম দুঃখ আনন্দের কথা ভাগ করে নিতে পারে পিশাচিনির সাথে। সন্ধে হলেই সে আসে, তাই ঋত্বিক সেখানেই থাকে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসে। কিন্তু আজকে তার এখানে থাকবার কথা নয়, তার বন্ধুর বিয়েতে তার যাবার কথা। কিন্তু সে সেই পিশাচিনির সাথে প্রেমালাপে এতটাই মজে গেছে, সেটা বেমালুম ভুলে গেছে। ফাঁকা ঘরে ঋত্বিক একা কার সাথে যেন কথা বলে যাচ্ছে, হাত পা নাড়ছে। তার ঘুম কোথায় উবে গেছে, ভয় দূর হয়ে গেছে। আছে শুধু প্রেম আর সেই কল্পিত ভূত।
এক মানসিক অসুখ। ভূতের সাথেও প্রেম করা যায়, কিন্তু ঈশ্বরের সাথে প্রেম করলে বোধহয় এতটা খারাপ দিন তার পরিবারকে দেখতে হতো না। কারণ তার বাবা মা কেউ নেই এ বাড়িতে। বাবা ও মাকে কিভাবে যেন বনে উদ্ধার করেছিল পুলিশ মৃত অবস্থায়, কোনো প্রমাণ নেই কিভাবে সেই মৃত্যু হয়েছে। শেষমেশ দোষ দেওয়া হয় কোনো চিতাবাঘ নাকি এসে পড়েছিল জঙ্গলে। মাঝে মধ্যে গোটা জ্যান্ত মুরগি ও পায়রা জোগাড় করে ঋত্বিক, সেগুলোকে অদ্ভুতভাবে জবাই করে কী সব উচ্চারণ করে, মানসিক শান্তি পায়, এতে নাকি তার মুক্তি হবে। ঋত্বিক তার পরিবারে একা থুরি, তার সাথে আরও একজন আছে, তার প্রেমিকা। সেই মানসিক অসুখ মনেও হতে পারে, আর এই অসুখের প্রবৃত্তি বুঝে নিয়ে তার সাথে লড়াই করা উচিত। সংগ্রামী জীবন। এই সংগ্রাম কারোর ক্ষেত্রে শারীরিক, কারো মানসিক, কারোর পথের মাঝে লোকচক্ষুর সামনে, আবার কারো বা নিভৃতে নির্জনে। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা ভূতের সাথেও প্রেম করা যায়। গল্প পাঠে অঙ্কিতা গাঙ্গুলি। ঋত্বিকের চরিত্রে অভিক জেঠি, ঋত্বিকের মায়ের চরিত্রে পূর্ণিমা সিংহ, ঋত্বিকের বাবার চরিত্রে সাত্তকী ঘোষ, সুরেশের চরিত্রে সরজিৎ ঘোষ, প্রতিবেশীদের চরিত্রে অর্ণব মুখোপাধ্যায়, হিমাদ্রি পাল, পাখি নন্দী ও রামানন্দ মণ্ডল, কেকইর চরিত্রে শিল্পা সাহা এবং ডাক্তারের চরিত্রে অর্ণব মুখোপাধ্যায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।